এবং যখন বিশ্বাস করা হতো ছাত্র রাজনীতি বা রাজনীতির প্রথম পাঠ বা পাঠশালাটি হবে হচ্ছে গিয়ে বিদ্যালয় পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেখানে আজকে কারা আসলে রাজনীতিতে আসছে, ছাত্র রাজনীতিতে? ধন্যবাদ। আমি এখনো বিশ্বাস করি ছাত্ররাই বা যুবকরাই বা যাদের বয়স কম তারাই আসলে শেষ পর্যন্ত এই সমাজ বিনির্মাণ, যেটা আমরা বলতে চাচ্ছি একটা অগ্রসরমান উন্নত দেশ, সেটা তারাই করবে। আমি অত হতাশ না। আর যেগুলোর কথা আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন, এইগুলো ইদানিংকালে বাড়া কমা উত্থান পতন, এগুলো আমাদের দেশে নতুন না। এই এসছে আরো অজয় তো মনেই করতে পারো, এর আগেও সেলিম সারা দিন রাত গোলাগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুমাতে পারি নাই, এই দিনও আমরা অতিক্রম করেছি। মাসের পর মাস, বছরের মানে এবং বছরের 6 মাস 8 মাস বিশ্ববিদ্যালয় বন্ধ না। আমি বলছি বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, সেগুলো আমরা দেখেছি। এই এখন যেগুলো ঘটছে, একটা সমস্যা হচ্ছে, আমি কদিন আগে আমাকে নিয়ে একদম সম্পাদকীয় লেখা হয়েছে একটি দেশের পত্রিকায়, ছাত্রলীগকে আমি চাকে আসলে প্রসঙ্গে একটা সাংবাদিককে আমি বলেছিলাম যে এখন কেউ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলাম একটা, এখন 2 টার্মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কেউ এসে আমার কাছে বলে নাই যে স্যার আমি ছাত্র ইউনিয়ন করি, আমি ছাত্র শিবির করি, ছাত্র দল করি, সবাই ছাত্রলীগ। এইটা হলো সমস্যাটা। এইটাই আমি বলছিলাম যে যারা আবেদন করে 300-400 আবেদন করলো, সবাই একই পরিচয়, ছাত্রলীগ করে। অতএব চাকরি তো এখন আমার তো আর উপায় নেই ছাত্রলীগ ছাড়া, কারণ এর বাইরে থেকে আবেদনই এসে কেউ বলে না। তো ওইটাকেই পরে যে পত্রিকায় উল্টো করে যে আমি ছাত্রলীগে, হ্যাঁ আমি যেটা বলছি, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই টেন্ডারের একটা ঘটনা কয়েকদিন আগে ঘটছে, যদিও আজকে অনেক বড় একটা টেন্ডার ছিল, সেখানে কোনো ঘটনাই ঘটেনি। আসলে আমাদেরও ওরকম। এরপরে আমি যখন এটা তদন্ত করা হলো, প্রক্টরকে দিয়ে যখন প্রাথমিক ইন্টারভিউ করা, দেখা গেল এই ঘটনার সাথে জড়িত যারা, তারা কেউই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। কখনো হয়তো সাবেক ছাত্র ছিল, কয়েক বছর আগে ছিল, এখন তারা ব্যবসা বাণিজ্য করে, এবং ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এই টেন্ডারের মধ্যে কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। আরেকটা সমস্যা যেটা হয় আমাদের, আবার এখানে আমি এখন যে পরিস্থিতিটা পার করছি, সেটা হচ্ছে আমাদের এখানে গত প্রায় 4-5 মাস আগে ছাত্রলীগের সম্মেলন হলো, কিন্তু রহস্যজনক ভাবে আমি জানি না না কেন কমিটি না হলে, কমিটি একটা কমান্ড থাকার কথা ছিল, এবং যেখানে যেখানে এই কমান্ডের দুর্বলতা আছে, যে হ্যাঁ যেখানে নেতৃত্ব দুর্বল, কমান্ড দুর্বল, একটা তো আছে যে আপনি মনে করেন সেলিম ভাই এখানে আছে, ওনার সামনে তো রাজনীতির তো একটা গুণগত অবনতি তো আমরা লক্ষ্য করি, কিন্তু একসময় যখন হোল ওয়ার্ল্ড যখন ভাগছিল, সমাজতান্ত্রিক বিশ্ব, ধনতান্ত্রিক বিশ্ব, ছাত্রদের মধ্যে ডিবেট হতো, সমাজতন্ত্র, ধনতন্ত্র, এটার পক্ষে বিপক্ষে মতাদর্শগত বিষয়গুলো একটা খুবই প্রধান একটা বিষয় ছিল, যার কারণে এগুলো চর্চা ছিল, স্টাডি সার্কেল, এটা সেটা বিভিন্নভাবে আলোচনা হতো। এখন তো এই কাজগুলো করা হয় না। এখন তো প্রত্যেক ওই নেতার নেত্রীকে এগিয়ে যাও, এর বাইরে তো আসলে আপনি যদি যেটা প্রশিক্ষণের কথা যেটা অজয় বলছে যথার্থই, আমিও বিভিন্ন সময় ছাত্রদেরকে এই জিনিসগুলো বলি। আপনি হয়তো দেখেন ছাত্রলীগ করে, অথবা ইভেন যাদের আমি সম্মান রেখে বলছি, ইভেন যারা অন্য ধারার রাজনীতি করে, তারাও, তাদেরকে যদি আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেন এই ওই ধারা রাজনীতির মতাদর্শগত ভিত্তি বা দার্শনিক ফিলসফিক্যাল আসপেক্ট, এগুলো কিচ্ছু বলতে পারে না। এই যে এইটা কিন্তু আমাদের সময় সেলিমেদের সঙ্গে ছিলই না, আমাদের সময় একদম একেবারে ছোট ছোট জিনিস নিয়ে, এবং বলে না ওরা আন্দোলন মাঝে মধ্যে হয় জাহাঙ্গীরনগর এখানে সেখানে, এবং যারা আদার দেন ছাত্রলীগ, তাদের বিষয়গুলো একদম টুকটাক, ওই 54 ধারায় মামলা, 57 ওই হলের ডাইনিং এর প্রবলেম, এই জাতীয় এগুলো আন্দোলন হবে। কিন্তু আগে যে বৃহত্তর বিষয়গুলো নিয়ে ছাত্ররা যে কথা বলতো, যে দেশে উন্নয়ন কিভাবে হবে, দেশকে সমাজতান্ত্রিক অর্থনীতি কায়েম করা হবে, পুঁজিবাদের ত্রুটিগুলো কি, আজকে হতে পারতো এই জঙ্গিবাদ, জঙ্গিত্ব, তারপরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা, পর্যালোচনা বা এগুলো নিয়ে বক্তৃতা, এগুলো কোনো ব্যাপার নেই। শুধু আমি যেটা দেখি এই নেতা নেত্রী এবং সমসাময়িক 2-4টা টুকটাক ইস্যু আর নিজেদের এই সব স্বার্থসম্মত বিষয়গুলো নিয়ে তারা বেশি কথা বলে, বেশি সময় ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে এই এখানে এখন ব্যক্তিগত যেটা বললো, একজন ছেলে তো স্বাভাবিকভাবে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হইতে পারে, সেটা দ্বন্দ্বের মধ্যে গিয়া এক পর্যায়ে মারামারিও হতে পারে, আর মারামারি যেখানেই হবে, যেহেতু অন্য কোনো দল নাই, এটা ছাত্রলীগ হবে। এটাই ঘটনাটা ঘটছে। আসলে এটা সবগুলো যে একেবারে রাজনৈতিক দ্বন্দ্ব না, ঢালাওভাবে বলার উপায় আছে কিনা তাও
কিন্তু একটি প্রশ্ন। আমি ফিরবো নিশ্চয়ই আপনার কাছে আবার। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে যদি আসি, আপনার কাছে আসলে দুটি প্রশ্ন রাখতে চাই। বাম ঘরানার যে রাজনীতি, তার আদর্শিক জায়গা থেকে এখনো বলা হয় আসলে সেটি অনেক শক্তপোক্ত অবস্থাতে আছে, কিন্তু কেন বাম ঘরানার, কি কারণে এরা এই পথে হাঁটছে? কারণ তাদের তো আসলে কোনো রকম রাজনীতির শিক্ষা হচ্ছে বলে মনে হচ্ছে না। ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলতে চাই যে ছাত্র সমাজের ভেতরে যে পরিস্থিতিটা বিরাজ করছে, এবং সাধারণভাবে বললে শিক্ষাঙ্গনে সাধারণভাবে যে পরিস্থিতি বিরাজ করছে, সেটা বিপজ্জনক এবং আতঙ্কজনক। এটা দুই কারণে। কেবলমাত্র এই কারণে না যে ভবিষ্যৎ প্রজন্ম এই ধারায় যদি অগ্রসর হয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। এটা এই কারণেও বটে যে বর্তমানে দেশের সামগ্রিক সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে যে অবক্ষয়, সেই অবক্ষয়ের ফলাফল হিসেবেই কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এটা দেখছি। এবং ছাত্রদের উপরে আলাদা করে অ্যাকিউজেশনটা, অভিযোগটা বড় করে আসার একটা বড় কারণ হলো যে ঐতিহাসিকভাবে ছাত্র সমাজ সবসময়ই সুন্দরের এবং সত্যের পক্ষে অবস্থান নিয়ে অগ্রসর হয়েছে। এখন তাদের ভেতরে যখন অবক্ষয়টা দেখা দেয়, তখন মানুষের ভেতরে কিন্তু আতঙ্ক এবং হতাশার জন্ম দেয়। ওর জন্য অভিযোগটা ছাত্র সমাজের উপরে একটু বেশি করে পড়ে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে ছাত্র সমাজ তো সমাজ বাস্তবতার বাইরে কোনো বিচ্ছিন্ন সত্তা নয়। সুতরাং আমাদের দেশের সামগ্রিকভাবে সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে যদি রুগ্নতা এবং অবক্ষয়ের জন্ম নেয়, ছাত্র সমাজ সেটার বাইরে থাকতে পারবে না। কিন্তু সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে, ছাত্র সমাজ যদি নিজের গৌরবটাকে সমুন্নত রাখতে চায়, তাহলে পরিস্থিতির রুগ্নতার কাছে আত্মসমর্পণ করে নয়, এইটার বিরুদ্ধে দাঁড়িয়েই তার আত্মসম্মানটাকে রক্ষা করতে হবে। সেই জায়গাটা, সেই মনোবল এবং নৈতিক জায়গাটা আমি আপনাকে হারিয়ে একটু থামাচ্ছি, ফেলেছে। আমি দুঃখিত, একজন দর্শক আছে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আমি বলুন। গাইবান্ধা থেকে এসএম লোটাস বলছি। হ্যাঁ, হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি। আমি গাইবান্ধা থেকে এসএম লোটাস বলছি। আমি, হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি এক সময় ছাত্রলীগ করতাম। আমাদের সময় আমরা যখন ছাত্রলীগ করছি, আমরা ওই রাজনীতির নামে ওই মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াইছি। কিন্তু এখন যেসব ঘটনা শুনতেছি ছাত্রলীগের বিষয়ে, এরা কি প্রকৃত ছাত্র না অছাত্র? যদি ছাত্র হয়, গোটা দেশের ছাত্র সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া প্রভাব পড়বে। আমরা সাবেক ছাত্রলীগ হিসেবে আমরা এদের চাই, এরা কি ছাত্রলীগ থেকে এদেরকে ধরে নিয়ে এসে ছাত্রলীগে দিছে, না এমনি এমনি আজে বাজে জি দর্শক, অনেক ধন্যবাদ। এই প্রশ্ন নিশ্চয়ই আমরা উত্তর খুঁজবো। আচ্ছা, আমি ছোট ছোট করে বলি, এটা এক্সপ্লেন করে ব্যাখ্যা করা যাবে না। একটা আমার প্রশ্ন সমস্ত দেশবাসীর কাছে, দেখবেন চিকিৎসকরা সংগঠন করে, আন্দোলন করে, আইনজীবীরা করে, কিন্তু চিকিৎসক রাজনীতি বলা হয় না, চিকিৎসক আন্দোলন বলা হয়, আইনজীবী আন্দোলন বলা হয়। আমরা যখন ছিলাম তখন কিন্তু ছাত্র রাজনীতি এই শব্দ চয়নটা আমাদের শুনতে হতো না। আমরা ছাত্র আন্দোলনের কর্মী, এটা হলো একটা কথা। এটা ট্রান্সফর্মড হয়ে গেছে এবং কোনো একটা সময়ে একটা সুডো পলিটিক্যাল, যেটা বলে, একটা রাজনৈতিক এবং আধা রাজনৈতিক একটা সত্তা নিয়ে এটা চরিত্রটা দাঁড়িয়ে গেছে। দুই নম্বর হলো রাজনীতি এবং দলবাজি, এই দুইটাকে এক করে দেখা উচিত না। আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিস্থিতি বিরাজমান, সেটা অতিরিক্ত রাজনীতির জন্য না, অতি কম রাজনীতির জন্য হয়েছে। উল্টাটা আমি বলতে চাই, এখন যেটা হচ্ছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হ্যাঁ, এই ধরনের মাস্তান পিস্তল নিয়ে ঘুরছে, অস্ত্র নিয়ে ঘুরছে, এইটাকে আমি রাজনীতি আখ্যায়িত করতে রাজি না। রাজনীতি না থাকার কারণে এটা হচ্ছে। এবং রাজনীতি জিনিসটা কি, সেটা ছাত্রদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এটা আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যেটা আদর্শ, নীতি, দর্শন, এইগুলো হবে হলো তার মূল ভিত্তি, এবং সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা প্রয়োজন, এবং ক্ষমতার লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলো কাজ করবে। কিন্তু এখন এটা উল্টিয়ে গেছে, ক্ষমতাটা হচ্ছে প্রধান, নীতি আদর্শের ব্যাপারটা হয়ে গেছে গৌণ। এবং সেই কারণে আমরা, এবং এইটাও কিন্তু দায়ী আমাদের গোটা অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার কারণে।
এবং অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থাটা, যেটা এক কথায় বললে নানা অ্যাঙ্গেল থেকে বলা যায়। যেমন সাধারণভাবে যদি বলি যে বাজার অর্থনীতির ধারায় দেশ চলছে, যে দেশ বাজার অর্থনীতির ধারায় চলে সেটা অবধারিতভাবে জন্ম দেবে বাজার রাজনীতির। আপনার নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য কোথায় নাই, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, এইটা তো ভরে গেছে। এবং টেন্ডার নিয়ে যে এবং বিখ্যাত সে কাহিনী, এটা পত্রপত্রিকা উঠেছিল, ছাত্রলীগ, ছাত্রদল, আমি দলগুলোর নাম বলছি প্রতীক হিসাবে, কাউকে ছোট করার জন্য না, তারা মারামারি গোলাগুলি করে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। শোনা গেল যে শেরাটনে বসে আগের দিন মিটিং হয়েছে, 60-40 ভাগাভাগি হবে আর কি। তো 60-40 ভাগাভাগি হয়ে যায়, তবে রাজনীতিটা আসলে কোথায় গেল তা একটু বুঝতে চাই। একটি বিরতি থেকে ফিরে এসে আমরা কথা বলি। দর্শক নিচ্ছে বিরতি, ফিরবো খুব অল্প সময় মাঝে। ঠেকেছে তা বোঝার চেষ্টা করছিলাম, এবং যে প্রশ্নটি বিরতির আগে রেখে গিয়েছিলাম, মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছ থেকে বিষয়টি এসেছিল যে প্রথম প্রশ্ন, রাজনীতিটি কোথায় চলে গেছে, এবং দ্বিতীয়ত এই রাজনীতি, ছাত্র রাজনীতি করছে কারা। আমি বলেছিলাম সেলিম ভাইয়ের প্রেক্ষাপটে আমি দুটা কথা এখানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে এই ভূখণ্ডের রাজনীতিতে প্রথম কলুষিত করা হয় 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করবার মধ্য দিয়ে। যে চেতনা, যে মূল্যবোধ এবং যে চিন্তা চেতনা থেকে আমাদের দেশটা গঠিত হয়েছিল, 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করবার পর সেই ইতিহাসের চাকাটাকে ঘুরিয়ে দেওয়া হয়। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, টাকা তুলে দেওয়া হয়, ক্যান্টনমেন্ট থেকে এসে রাজনৈতিক দল গঠন করা হয়, হিজবুল বাহারে নিয়ে মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এর ধারাবাহিকতা 75 থেকে 90, এই সময়টাতে কিন্তু এদেশের ছাত্র রাজনীতিটাকে, স্যার যেটা বললেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি সকালে অথবা দুপুরে অথবা রাত্রে গুলির শব্দ না শুনে কিন্তু আমরা ঘুমাতে যেতাম না, গুলির শব্দ শুনতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত মেধাবী ছাত্র হত্যা হয়েছে, মেয়েরা লাঞ্ছিত হয়েছে, ডাকসু নির্বাচনের পরে ছাত্রীদের মিছিলে হামলা হয়েছে। এরকম ঘটনাগুলো ঘটেছে। আমি অতীতটাকে এই জন্য স্মরণ করছি যে অতীতের ইতিহাসটা আমাদের ভালো ছিল না। এরপরে আমরা আরেকটা হোঁচট খাই। সেলিম ভাই যে কথাটা বললেন যে 1990 সালে যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করলাম, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হলো, সকলকে নিয়ে 10 দফার ভিত্তিতে আন্দোলন হলো, 3 জোটের একটা রূপরেখা তৈরি হলো। কি হবে আগামী দিনের বাংলাদেশ, কিভাবে চলবে এই দেশ, মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের শক্তি কিভাবে দেশ পরিচালনা করবে। সেদিন খালেদা জিয়া কিন্তু এই 3 জোটের একজন ছিলেন। আমরা বলেছিলাম কালো টাকা, পেশি শক্তি, অছাত্রদের ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের সেশন জট দূর করার থেকে ধরে শিক্ষা কার্যক্রমে কি কি থাকবে, এই নিয়ে কিন্তু আমাদের মুভমেন্টটা হয়েছিল। কিন্তু দুঃখজনক সেই 90-এর পরে আজকে 28 বছর হতে চলল, আমরা পারিনি টাকসু, চাকসু, ইকসু, যেখান থেকে নেতৃত্ব তৈরি হবে, যারা আগামী দিনের শুধু রাজনীতি না, ছাত্র রাজনীতি না, ছাত্র আন্দোলন না, আগামী দিনের রাজনীতিতে যারা কন্ট্রিবিউট করবে, অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ী, হঠাৎ করে উঠে আসা লোক টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে রাজনীতি করবে, এটা কিন্তু সেদিন আমাদের রূপরেখায় ছিল না। এবং এই তো চেষ্টা হচ্ছে, কিন্তু থেমে নেই তারা। আজকের চেষ্টাটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, কারণ 90-এর গণঅভ্যুত্থান যা, সেই গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্র প্রতিষ্ঠা পেল, গণ হারিয়ে গেল, তন্ত্র রয়ে গেল। সেই তন্ত্রের জায়গা থেকে এগুলো তো কতগুলো ঘটনা এগুলোতে হতে কন্ট্রিবিউট করছে। কিন্তু আমি সেলিম ভাইয়ের ওই কথা ধরে বলছি, এই যে সমাজের বা একটা দেশের সর্বক্ষেত্রে সার্বিক একটা অবক্ষয় হয়, তো ওই একটা সেক্টর, একটা সেগমেন্ট এটার থেকে বাদ পড়ে না। স্বাভাবিক আমাদের টোটাল যে সার্বিক অবক্ষয়টা হয়েছে, এই আপনি আর একটু পরে হয়তো এই প্রশ্নটা করবেন, ওই যে বাসে আমার জগন্নাথের বাস উল্টা দিক দিয়ে গেছে, এই তো এটাও আসবে আমি জানি। কারণ এটা কি আমাদের জগন্নাথের ছাত্ররাই শুরু করেছে প্রথম। এটা দেখে যে আমি এক্ষুনি আসার সময় যখন শাহবাগ মোড় শেরাটন অতিক্রম করছিলাম, এই উল্টা দিক দিয়ে আমার সামনেই তো একটা ফাজারুজিব গাড়ি একটা চলে গেল। ওইটা এদিক থেকেই কোনো বড় কর্তা ব্যক্তির, পুলিশের সবাই যায়। আমি যদিও তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছি, কারণ কোনোভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি উল্টো পথে যাবে না, এবং যারা ওখানে যে ঘটনা বিচ্ছিন্নভাবে হোক, যেভাবে হোক, যে ঘটনাটি ঘটছে তাদের জন্য আমি অলরেডি ইনকোয়ারি কমিটি করেছি, এবং যারা ছবি পাওয়া গেছে তাদেরকে আমরা আমাদের প্রশাসনিক বিধানের অনুযায়ী তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থাও করব।
কিন্তু জিনিসটা যেটা দাঁড়াচ্ছে এইটা কিন্তু এইটাই প্রথম ছাত্ররাই করছে এরকম মনে হয়, এখনো শুধু ছাত্ররা করে তা না, আপনি দেখবেন তা আসলে কি খুব বেশি ইম্পর্টেন্ট? না না, আমি বলছি এখনো তো করছে। আমি তো এই মাত্র আপনার স্টুডিওতে আসার সময় আমি আমার সামনে দিয়ে জিপ গাড়ি গেল উল্টা দিক থেকে, এটা তো যাচ্ছে। তো এই যে সেলিম ভাই যেটা বলছে আসলে সার্বিক অবক্ষয়। আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, আমার তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হল নাই, হল নিয়ে মারামারি হয় না, টেন্ডারও বলতে তেমন কিছু নাই, খুব বেশি ওখানে নাই। কিন্তু তারপরও আমাদের যে ছাত্ররা, তাহলে তো ছাত্ররা তো বাড়িতেই থাকে, ছাত্ররা আমাদের এখানে 4-5 ঘন্টা থাকে, আর বাকি 20 ঘন্টা তো তাদের প্যারেন্টস থাকে, বাড়িতে থাকে। আর যে ছাত্র ফার্স্ট ইয়ারে উঠে এসেই দেখি মাস্তানি করছে, সে তো 20 বছর তার বাড়িতে ছিল, আমার এখানে তো 21 বছর বয়সে আসছে, অথবা 18 বছর 17 বছর তার বাপের কাছে মায়ের কাছেই ছিল, আর আসছে আমার কাছে মাত্র গতবার 1 বছর হয়নি। তো এটা 1 বছরের মধ্যে এই ছাত্র যেগুলো আপনি যে সকল মারামারি এটা সেটা ওইগুলো 1 বছরের মধ্যে হয়নি। অর্থাৎ এটা সে ফ্যামিলি থেকেই আসছে, তার যে গ্রামে ছিল বা যে মফস্বল শহরে ছিল, তার পারিবারিক যে পরিমণ্ডল পরিবেশ, এগুলোর মধ্যে একটা এই কালচারের মধ্যে সমস্যা না হলে আমি অত্যন্ত বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। সেটি হচ্ছে কি, পরিবারের পক্ষ থেকে বিষয়গুলো কি শিখে এসেছে, নাকি তার পরিবেশটি এমন হয়ে যাচ্ছে যেখানে সে বিভিন্ন রকম লোভ লালসা চাহিদা স্বার্থের মধ্যে পড়ে যাচ্ছে? সে তো পরিবার থেকে দেখছে তার আব্বা ঘুষ খায়, তার প্যারেন্টসদের মধ্যে কেন বলা হয় পারিবারিক ভাবে যে সম্পর্কের অবনতি, এগুলো দেখছে সে, এবং প্রত্যেকে দ্রুত তার সামনে যে দ্রুত তার মামারা ঘুষ খেয়ে অথবা ম্যান পাওয়ারের ব্যবসা করে মানুষকে ঠকিয়ে টাকা বলা হয়ে গেছে, সে দেখে তারপরে আমার বিশ্ববিদ্যালয়ে আসছে। একেবারে কৃষকের একটি ছেলে যখন খুব দরিদ্র একটি পরিবার থেকে অনেক কষ্ট করে একটি মেধাবী শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসে এবং এসে রাজনীতির সাথে জড়িয়ে একটা পর্যায়ে শুধুমাত্র স্বার্থের কাছে, না আমি তো বলছি যে ডেমনস্ট্রেশন ইফেক্টটা আছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান অথবা ছাত্র সংগঠনকে এটার জন্য কেবল আলাদা করে দায়ী করার কোনো কারণ নাই। টোটাল যে একটা সামাজিক অবক্ষয় যেটা হয়েছে, এটারই রিফ্লেকশন এই ছাত্র সমাজের মধ্যে হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। আমি তো আবারও বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে সে 4 ঘন্টা 5 ঘন্টা থাকে, বাকি সময় তো সে তার ফ্রেন্ডসদের সাথে বাসা বাড়িতে এখানে সেখানেই থাকে। সেই সোসাইটিটা কি তাকে শিক্ষা দিচ্ছে? আর উল্টা দিকে দাঁড়িয়ে তো সে যখন দেখে যে সে জ্যামের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা লাগতেছে তার গাজীপুর যেতে, অথবা কোনো জায়গায় 40 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে আছে মোড়ের মধ্যে, আর তার সামনে দিয়ে হয়তো 2-3টা বাঁশি বাজিয়ে চলে যাচ্ছে, তো সে অবক্ষয় তো হচ্ছে জিনিসটা। যদিও আমি বলছি, এটা একটু বলে নেওয়া ভালো, আমি মনে করি যে উপাচার্য হিসেবে এই ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি, এটা কোনোভাবেই কাম্য না। আমার ছাত্ররা যেটা করছে এটাও ঠিক না, আর কোনোভাবেই বাস উল্টো দিকে যাওয়া উচিত না। তবে ঘটনাটা এই দুঃখ প্রকাশ, এবং আমি যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি তাদেরকে একটা চিহ্নিত করার এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার, এর মধ্যেই শেষ হওয়া উচিত ছিল। কিন্তু পরে দেখলাম এটা নিয়ে আবার মামলাও করছে, এবং মামলা করছে অজ্ঞাতনামা 40-50 জন ছাত্র দিয়ে একটা মামলা করার পরিণতি হতে পারে, এটা হয়রানি। কারণ আমরা বিভিন্ন মামলা যখন 4000, 2000, 3000 অজ্ঞাতনামা আসামি থাকে, এটা দ্বারা হয়রানি ছাড়া আসলে প্রকৃতভাবে কোনো মামলা না। আমি আবেদন করব যে আমি যে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করছি, আমি প্রথমত দুঃখিত এবং অনুতপ্ত এই সব ঘটনার জন্য এজ ভাইস চ্যান্সেলর, আর আমি এটা ব্যবস্থা গ্রহণ করছি, সেখানে শেষ হওয়া উচিত জিনিসটা। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন। হ্যাঁ, হ্যালো। আমি কিছু বলতে চাচ্ছি, এখানে অনেক বড় বড় নেতৃত্ব আছেন উপস্থিত। আমি বলতে চাচ্ছি যে এই ব্যাপারটা যে আজকে রাজনীতির এই দুরবস্থা কেন, তার কারণটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষের রাজনীতিটা কি, এটাই হচ্ছে ছাত্র রাজনীতি বিদ্যা জানে না। সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনারা রাজনীতি করেছেন, কখনো শিখান নাই বা শেখানোর প্রয়োজন মনে করেন নাই। কখনো কি জিজ্ঞেস করেছেন কাউকে ডেকে যে হ্যাঁ আসলে রাজনীতি আসলে কি, বা কাছে নাই আসলে রাজনীতি কি বুঝাই? কখনো বুঝান নাই। আপনাদের ফলো করতে 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 আজকে রাজনীতি থেকে তাদের একটা ডিস্টেন্স হয়ে গেছে। প্রকৃতপক্ষের জি দর্শক, অনেক ধন্যবাদ। এই জেনারেশন না, সেটা সেলিম ভাই অলরেডি বলছে যে আসলে রাজনীতি, প্রকৃত রাজনীতি থেকে বিচ্ছিন্ন হওয়াটাই আসলে ওই যে আপনাদের প্রত্যেকের উপরে কিন্তু পড়ছে। আপনাদের দেখে দেখে শিখেছে ওনারা বলছেন, আপনারা কিছু শেখাননি, কেন শেখাননি? আপু এখানে কিন্তু পড়বে, কারণ হচ্ছে কি আমরা তো কেউ বিচ্ছিন্ন না, আবার এই ঘটনাগুলো বিচ্ছিন্ন না। কাজে এখানকার যে নেগেটিভ বিষয়গুলো মানুষের মনে আসছে, এটা তো শুধরাবার দায়িত্ব আমাদের, এদেরকে ভালো করে গঠন করবার দায়িত্ব আমাদের, আমরা যারা আছি আমাদের। এখন আমি যখন বিষয়টি দাঁড়ায় যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে আদর্শের যে
লড়াই আছে, যে বিষয়গুলো আছে সেগুলো তুলে দেওয়ার, সেখানে যদি আমি বলি যে টাকা লাগে, চাকরি লাগে, সেই বিষয়গুলো আমাদেরকে এসে জানো, আমরা ব্যবস্থা করছি, তখন আসলে আদর্শ ইম্পর্টেন্ট নাকি জীবন ধারণের জন্য যা যা চাহিদা, যা যা প্রয়োজন তা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়? সেখানে রাজনীতি শিক্ষাটা কেমন হয়ে যায়? না, আমি তো বলেছি যে সমাজ দর্শনের ভেতরে বাণিজ্যিক বিবেচনাটা যদি প্রাধান্যে চলে আসে, তাহলে পরে সেটাই সমস্ত কিছুকে তাড়িত করবে এক ধরনের রুগ্নতার দিকে, এবং তার প্রতিফলন সমাজের সব জায়গায় ছড়িয়ে পড়বে, এবং শিক্ষাঙ্গন এবং ছাত্র সমাজ সেটা থেকে বাদ পড়বে না। কিন্তু প্রশ্নটা হলো যে ইতিহাস কেবল আত্মসমর্পণের ধারাতেই অগ্রসর হয় না। চলতি হাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সেকশন যখন লড়াই করে, তখনই কিন্তু ইতিহাসে পরিবর্তনের সূচনা হয়। একটা কথা আছে যে রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক নয়। সুতরাং অসুস্থ রুগ্নতাটা যখন কোনো জায়গা থেকে আবির্ভাব হয়, এটা যখন সমাজকে ছেয়ে ফেলে, তখন সমস্ত কিছুই কিন্তু সেইটা দ্বারা আক্রান্ত হতে শুরু করে। কিন্তু ইতিহাস এইটা দাবি করছে ছাত্র সমাজের কাছ থেকে তো বটেই, তবে আমি মনে করি আমাদের সময়কালে ছাত্র সমাজের যে ভূমিকাটা ছিল, ছাত্র সমাজ ছিল প্রধানত মধ্যস্তরের মানুষ। কিন্তু এখন হয়তো আমাদের দেশের মিডল ক্লাস বলতে যেটা বোঝাই, সেটা অর্থনৈতিক সামাজিক কারণে সেই ভূমিকাটা সেইভাবে পালন করা আর তার পক্ষে সম্ভব নয়। এখন শ্রমজীবী জনগণকে আরো শক্তভাবে সামনে এগিয়ে আসতে হবে এই নীতি নৈতিকতাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। এইটা একটা সার্বিক সমাজ বিপ্লবের প্রশ্নের সঙ্গে জড়িত হয়ে গেছে। আপনার শিক্ষাঙ্গন এবং ছাত্র সমাজের ভেতরে যে অবক্ষয়, এটা থেকে মুক্ত হতে হলে আপনাকে কিন্তু এটা করতে হবে। যেমন দু একটা কথা বলি, ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের কথা বললো। আমি যখন ডাকসুর ভিপি, সব পাবলিক ইউনিভার্সিটি ছাত্র ইউনিয়ন জিতে গেছে। এর আগে ডাকসুর হিসাব নেন, 10টা ডাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে, 2টাতে ছাত্রলীগ জিতেছে। বেশি কমের আমি বলছি না, এটা পাল্লাপাল্লি। এখন ছাত্র ইউনিয়নের সঙ্গে যখন কম্পিটিশন করতে হবে ছাত্রলীগকে, তাহলে পরে একটু বই টই কিছু পড়া দরকার, একটু আচার আচরণ, একটু ভদ্র জনতিত হওয়া দরকার। সুতরাং সৌন্দর্যের কম্পিটিশন করতে হতো ছাত্র ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতা করতে, কিন্তু এখন প্রতিযোগিতা মেইন প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে ছাত্র দল, এবং সেইখানে কম্পিটিশন করতে হবে ওর ক্যাডার বেশি না আমার ক্যাডার বেশি, ওর হাতে অস্ত্র বেশি না আমার হাতে অস্ত্র বেশি। এবং সেটার উৎপত্তি যেটা বলেছে অনেকখানি, যা উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস, এইগুলোর ভেতর দিয়ে কিন্তু এই জিনিসটা হয়েছে। কিন্তু ছাত্রলীগ সেইখানে আত্মসমর্পণ করলো কেন? এইটা হলো কথা। সেইখানে তো দাঁড়াতে হবে, আদর্শের বোধ নিয়ে তো দাঁড়াইতে হবে। এবং এই কম্পিটিশন কোনোদিন একটা গণতান্ত্রিক প্রগতিশীল সংগঠন কোনোদিন প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবেলা করে দাঁড়াতে পারবে না। টাকার কম্পিটিশনে, মাস্তানের কম্পিটিশনে কোনোদিন পারবে না। কিন্তু এখন ছাত্রলীগ বাস্তবতা বলি, তারা ছাত্রলীগ এই শক্তিগুলোকে বাদ দিতে পারবে না। ভয় যে এদেরকে বাদ দিলেই এরা চলে যাবে ছাত্র দলে, ছাত্র দলে এদেরকে বাদ দিতে পারবে না, যে এদেরকে বাদ দিলে এরা চলে যাবে ছাত্র। এইটা ইন্টারটুয়াইন্ড হয়ে গেছে। দ্য কোশ্চেন অফ পলিটিক্যাল পাওয়ার, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের ভেতরে যে রাজনীতির ক্ষমতার দ্বন্দ্ব, এইটার সঙ্গে একাকার করে ফেলা হয়েছে। ওর জন্য আমি বলি যে দলীয় গণ্ডির বাইরে ছাত্র সমাজের তার সাধারণ স্বার্থকে ভিত্তি করে ওভার পলিটিক্যালাইজেশন ইজ ব্যাড, and depoliticalization is also similarly bad. কিন্তু ছাত্রদের রাজনীতি করা উচিত কোন জায়গা থেকে? যে আমার বইপত্র দরকার, আমার ইকোনমিক প্রবলেমগুলো আছে, যদি বর্তমানে এখন সন্ত্রাস বা ক্ষমতা, আমার শিক্ষা ক্ষেত্রে বাজেট তবে কেন এই নাই, ছাত্র রাজনীতির দরকারই বা পর্যাপ্ত বাজেট দরকার। থেকে ফিরে এসে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলি, আরো অনেক ইন্টারেস্টিং আইডিয়াস এগুলো বলা প্রয়োজন। থাকুন আমাদের সাথে। রেখে গেছিলাম, তবে একজন দর্শক ফোন নিতে চাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কমাল, আমি ঢাকা থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি স্যারের কাছে। প্রশ্নটা হচ্ছে এই, মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্রলীগ কিংবা ছাত্রদলের সংঘর্ষ হয়, সেটা যেমন ছাত্রলীগ কিংবা ছাত্রদলের দায় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় এড়াতে পারেন? কারণ বিশ্ববিদ্যালয়ে তো গত অনেকদিন ধরে আমরা দেখছি সন্ত্রাসী ঘটনা হচ্ছে, বিচার হচ্ছে না, এবং পাশাপাশি অস্ত্র উদ্ধারও হচ্ছে না। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে মুজাহিদ হোসেন সেলিম ভাইকে। ওনারা গত 40 বছর ধরে একটা আদর্শের পেছনে, একটা ভালো কিছুর পেছনে মানুষজনকে জড়ো করতেন, কিন্তু ওনাদের পেছনে এত কম মানুষ কেন? যাদের আদর্শ নাই তাদের পেছনে অনেক দল ভারী,
কিন্তু যারা অনেক ভালো আদর্শের কথা বলছেন তাদের পেছনে মানুষ নেই। জি দর্শক, তাহলে অনেক এটা- ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যদি আমাকে জি। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো অস্ত্রের ব্যাপার নাই, এখানে হলও নাই, অস্ত্রধারীও নাই, অস্ত্র উদ্ধারের কোনো বিষয় নাই। আমি যেটা বলবো, এগুলো তো আমি বলছি ঘটনাগুলো নতুন না, একেবারে অনেকদিন থেকে চলে আসছে, অনাকাঙ্ক্ষিত এগুলো। কিন্তু যেটা সত্যিকারের মানে বলার বিষয়, আমরা তো শুধু এই দিকটাই দেখলাম। কিন্তু আমি যেটা শুরুতে বলছিলাম, এখনো আমাদেরকে এই ছাত্রদের, যুবকদের উপরে ভরসা করতে হবে। জি, সেটা কারণ একটু 111 পরে আসি, এই জি। উত্তরটি শেষ করে হ্যাঁ, নিই। জি জি, মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে যে প্রশ্ন রেখেছেন। আমার কাছে প্রশ্ন রেখেছে কম মানুষ কেন? দেখেন, একটা নৌকা যখন আপনি ভাটিতে চলে তখন তরতরায় চলে, আর যখন উজানে যায় সেটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকাটাও একটা বিরাট পরিশ্রমের ব্যাপার। আমাদের চলতি হাওয়া রুগ্নতার যে পরিবেশ সৃষ্টি করে রেখেছে, সেখানে আদর্শের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকা এবং শক্তিকে পুরানো অবস্থায় টিকিয়ে রাখাটাও একটা প্রচণ্ড শক্তিশালী প্রচেষ্টার প্রয়োজন। কিন্তু কোনো কিছুই একটা জায়গায় স্থির থাকে না, হয় এটারও অবক্ষয় হবে, না হলে পরে এটাও অগ্রসর হতে থাকবে। এবং এই কথা আমি স্বীকার করতে কোনো কারো আমার দ্বিধা নাই, যে যেটাকে বলে ডেমনস্ট্রেটিভ এফেক্ট, এদিকে হলে সিট পাওয়া যাবে না, অমুকই করবে না, এই সরকারি দলের সঙ্গে না থাকলে এটা করা যাবে না, এই প্রবল প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে থাকা খুব কঠিন, এবং সেই প্রভাব এসে এখানে এসেও পড়ে। ঈদ বোনাস, এগুলো শোনা কথা পত্রিকায় বের হয় যে এক একজন ছাত্র নেতাকে এত লক্ষ টাকা দেওয়া হচ্ছে যে এটা ডিস্ট্রিবিউট করার জন্য। এইরকম একটা যখন জেনারেল পরিবেশ, ছাত্র নেতারা হেলিকপ্টারে করে মিটিং করতে যাচ্ছে, 50,000 টাকার কি বলে ফ্ল্যাট বাড়িতে সে ভাড়া থাকে। তা আমি তো ডাকসুর ভিপি ছিলাম, এইগুলো তো কল্পনার ব্যাপার না। একসময় বললো যে আমাদের প্রোটোকল ডিউটি করতে হয় সাধারণ ছাত্ররা, যে ছাত্র নেতাকে আগায় দেওয়ার জন্য এই সরো সরো করে, তা না হলে পরে কেউ একজন যাচ্ছে এটা বোঝা যায় না। এবং এইটার অনেকগুলো কারণের ভেতরে একটা কারণ এখনই আমি বলে ফেলি, যে ছাত্রদেরকে রাজনীতি থেকে দূরে রাখার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আরো বেশি রাজনীতি সচেতন করার ভেতর দিয়ে হবে। কোন রাজনীতি? যেটা দলবাজির ঊর্ধ্বে আদর্শ ভিত্তিক, এবং সেটা করতে হলে পরে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। শিক্ষক সমিতির যদি নির্বাচন হয়, ছাত্র সংসদের নির্বাচন কেন হবে না বছর বছর? এবং বেশি কথায় না যে আমি বলতে চাই, একাডেমিক ক্যালেন্ডারে লেখা থাকে জি, যে এত তারিখে পরীক্ষা হবে, এত তারিখে এটা ক্লাস শুরু হবে। সেই অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি কার্যক্রম না করতে পারে, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হয়। একাডেমিক ক্যালেন্ডারের ভিতরে থাকতে হবে এত তারিখে নির্বাচন হবে। যদি নির্বাচন না দিতে পারে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে তৎক্ষণাৎ বরখাস্ত করে দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু শুধু এই নির্বাচনটি দিলেই কি সমস্যার সমাধান হবে? কারণ না, যে না, ধারায় এটা চলছে, আমি বলছি একটা উপাদান। অনেকগুলো। কেননা এখন যেটা হচ্ছে, ছাত্র সমাজ এমন একটা বয়সের যখন সেলফ এক্সপ্রেশন এবং নিজের পার্সোনালিটি এইটা সমাজের কাছে, ইতিহাসের কাছে প্রতিষ্ঠিত করতে সে আগ্রহী হয়, এবং সেটা যদি ঠিক পথে না দিতে পারেন, ভুল পথে যাবে। সেকেন্ড হলো, ছাত্র সমাজের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মুখপত্রকে আপনি যদি নির্বাচিত ব্যক্তিকে, ছাত্রকে ঠিক না করেন, তখন পেশি শক্তি যার বেশি আছে, পেশি শক্তির জোরে সে বলবে আমি হলাম মুখপাত্র। একেবারে সময় নেই ডক্টর মিজানুর না, রহমান। আমি যেটা বলছিলাম শুরুর থেকে, যে আমরা এরপরও এই ছাত্রদের উপরেই আমরা ছাত্র রাজনীতি, যেটা সেলিম ভাই আমি একমত, যে হ্যাঁ সঠিক রাজনীতিটা 111 পরে দেশকে আবার গণতন্ত্রের ধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যে তাদের ভূমিকা, এবং যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে গণজাগরণ মঞ্চ, এই যে রাজনীতি, অর্থাৎ তখন একটা ইস্যুকে কেন্দ্র করে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া, এইটার জন্য এমন ভবিষ্যতেও যদি আমাদের দেশে এরকম কোনো অশুভ ঘটনার ইঙ্গিত বা অশুভ ঘটনা ঘটার আলামত আসে, আমি মনে করি এই ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে। অতএব তাদেরকে রাজনীতি সচেতন হতেই হবে, এবং এটা আমাদের দেশের জন্য এবং আমাদের সমাজের জন্য এটা করণীয়। জি, কে করবে? না না, আমি তো করার ব্যাপারটা তো আমি একটু আগে বললাম, যদি কেবলমাত্র আমি যদি কেবলমাত্র আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে 3 ঘন্টা 3.5 ঘন্টা থাকে, এর মধ্যে আমি করে ফেলবো, পুরো সমাজ ব্যবস্থার মধ্যেই সেটা রাজনীতিবিদদেরও করতে হবে। আমরা যত কথাই বলি না কেন, একেবারে জাতীয় রাজনীতি থেকে ওগুলোকে ডিটাচ করে দিব, বিচ্ছিন্ন, এটা সম্ভব না। বলে অনেক সময় বলে যে এটা ডিলিস্টেড করে দেওয়া, যে
ইলেকশন কমিশন বলে না যে কোন রাজনৈতিক দলের ইয়ে থাকতে পারবে না, সহযোগী সমর্থন, এগুলা থিওরিটিক্যালি বলা যাবে, প্র্যাকটিক্যালি এটা হবে না। সেজন্য আমাদের জাতীয় রাজনীতি, পরিবার, সমাজ, সব জায়গা থেকে শিক্ষা দিতে হবে। আমার দুইজন শ্রদ্ধাভাজন দুজনের বক্তব্যের সাথে আমি পরিপূর্ণভাবে একমত, এবং সেলিম ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করতে চাই, যেটা বললেন উনি, যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া এবং সেখান থেকে নেতৃত্ব বেরিয়ে আসা। অর্থাৎ যখনই একটা ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখেছি, আমাদের সময় হয়েছে যে একটা হলের ভিপিজিএস হওয়ার জন্য বা একটা ভালো কিছু করার জন্য, এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো করার জন্য সবাই একটু ব্যতিব্যস্ত থাকে, এবং সেটা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আর যে কথাটা স্যার বললেন এটার সাথে আমি একমত। এরপরেও এত কিছুর পরেও ছাত্ররাই ছাত্রদের নেতৃত্ব দিয়ে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করবে, এটা প্রত্যাশা করি। আরেকটা কথা আপনাকে বলতে চাই, ছাত্রলীগের নামে অনেকগুলো কথা আপনি বলেছেন, পাশাপাশি এই কথাটাও জানাতে চাই দেশবাসীকে, ছাত্রলীগ প্রত্যেকটি ঘটনার সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। যেমন উপজেলার যে ছেলে, এবং আমরা চাই প্রত্যেকটি জায়গায় ব্যবস্থা নেওয়া হোক এবং ছাত্র রাজনীতি সুস্থ পথে সামনের দিকে এগিয়ে যাক। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন ৭১।